নমস্কার, জানতে চাই বাংলা। আজ আমি সরজু নদীর পাড় থেকে করছি। এই সরজু নদীর জল বোধহয় অনেক ইতিহাসের সাক্ষী। কান পেতে এই জলে কান রাখলে হয়তো দশরথ, রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, হনুমান, রামায়ণের গল্প, রাবণের অসত্যের গল্প, এই সমস্ত গল্পের পাশাপাশি রাম মন্দির, সেই রাম মন্দিরকে ধূলিসাৎ করে দেওয়ার গল্প শোনা যাবে। 400 বছর আগের একটি সৌধ, একটি মন্দির, সেই মন্দিরকে একদিন হঠাৎ করে ভ্যানিশ করে দেওয়ার গল্প। এবং শোনা যাবে তার জন্য, সেই পুনর্জাগরণের জন্য যে লড়াই, রাম মন্দির প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের গল্প। একটা সময় এই সরজু নদী রক্তাক্ত হয়ে গেছিল। 1990 সালে কর সেবকদের বুকে গুলি, কর সেবকদের নিহত হওয়া, মুলায়ম সিং যাদবের পুলিশ একের পর এক গুলি চালানো, যে ইতিহাসগুলো আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল, আজ ফের সেই ইতিহাসগুলো আমাদের ফিরে দেখার পালা। এবং আজ জানতে চাই বাংলাতে আমি এমন একজনের সঙ্গে রয়েছি যিনি একমাত্র জীবিত বাঙালি কর সেবক। হ্যাঁ, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন অভয় কুমার বর্ণওয়াল। অভয় কুমার বর্ণওয়ালের বিষয়ে দুটো জিনিস জানানোর। এক, অভয় কুমার বর্ণওয়াল আসানসোলের মানুষ। অভয় কুমার বর্ণওয়ালের হাতে যে আমন্ত্রণ পত্রটা রয়েছে, সেই আমন্ত্রণ পত্রটা সোমবার একেবারে প্রধানমন্ত্রী যেখানে থাকবেন সেখানে ওনাকে নিয়ে যাবে। কারণ অভয় কুমার বর্ণওয়ালকে নির্দিষ্টভাবে তারকা কি অভয় কুমার বর্ণওয়াল সাধারণভাবে না। অভয় কুমার বর্ণওয়াল কি ফিল্ম স্টার? না। অভয় কুমার বর্ণওয়াল কি ক্রিকেটার? না। অভয় কুমার বর্ণওয়াল কি খুব বড় ভারতের আইকনদের মধ্যে একজন? না। কিন্তু যতদিন রাম মন্দির থাকবে, রাম মন্দিরের ইতিহাস নিয়ে কথা বলা হবে, আন্দোলন নিয়ে কথা বলা হবে, বাংলা থেকে তার অবদানের কথা বলা হবে, শরৎ কোঠারি, রাম কোঠারির কথা বলা হবে, অভয় ভাইয়ের কথাও বলা হবে। আমার সাথে এই মুহূর্তে অভয় কুমার বর্ণওয়াল রয়েছেন, একমাত্র জীবিত বাঙালি কর সেবক, যার পায়ে গুলি লেগেছিল সেদিন, যেদিন তার দুই বন্ধু অভয়দার দুই বন্ধু রাম কোঠারি এবং শরৎ কোঠারি, তাদের গুলি লাগে এবং তারা মৃত্যুবরণ করে। অভয়দা বেঁচে যান। অভয়দা, সেদিন কি হয়েছিল ঠিক আজ সরজু নদীর পাড়ে এরকম পরিবেশে? আবার যদি 1990-এর সেই গল্পটা শুনি। 1990 30শে অক্টোবর মনে পড়ে যাচ্ছে। আমি বেনারস থেকে প্রায় 350 কিলোমিটার হেঁটে অযোধ্যা পৌঁছেছিলাম। কলকাতা থেকে বেনারস ট্রেনে গেছিলেন, তারপরে সেখানে? হ্যাঁ, আসানসোল থেকে আমি ট্রেনে এসেছিলাম জম্মু তাবি শিয়ালদা এক্সপ্রেসে। আর ওইখান থেকে বেনারস থেকে আমি হাঁটতে হাঁটতে 30 তারিখে আমি অযোধ্যা পৌঁছেছিলাম। অযোধ্যা পৌঁছাবার পর অযোধ্যার আসার পথে মনে হলো যে আমি নিজের দেশে কোথাও যাচ্ছি না, নিজের দেশে হাঁটছি না। রাস্তায় কোনো গ্রামগঞ্জ দেখলেই ওকে অ্যাভয়েড করে জঙ্গল হয়ে হাঁটতাম। আপনারা কি সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদী ছিলেন নাকি? কিসের জন্য এত ভয় ছিল? না, সেই সময়কার যে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এখানকার ইউপির, মুলায়ম সিং যাদব, উনি বলেছিলেন যে আমি অযোধ্যাতে শ্রীরাম জন্মভূমিতে একটা পাখিকেও ঢুকতে দেবো না। ওই চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। আমরা বাংলা থেকে তো অনেকজন এসেছিলাম, কিন্তু 3 ভাই আমরা, রাম কোঠারি, শরৎ কোঠারি, যে আজ আমাদের সঙ্গে নেই, কিন্তু ভগবান রামের ওইখান থেকে ওর নিশ্চয় দেখছে, আরেকজন আমি ছিলাম। আমরা 3 জন অ্যাকসেপ্ট করেছিলাম মুলায়ম সিংয়ের চ্যালেঞ্জকে, কি যে আমি যেমনভাবেই হোক না কেন আমি অযোধ্যা পৌঁছবো। আর 30 অক্টোবর আমি অযোধ্যা পৌঁছাই। রাম কোঠারি, শরৎ কোঠারির সাথে কিভাবে আলাপ হয়েছিল? রাম কোঠারির সঙ্গে আমার আগে থেকে জানাশোনা ছিল। আমি ওর সঙ্গে 23 তারিখে আমার দেখা হয় জৌনপুরে। যখন আমি পৌঁছই তো ওর সঙ্গে বাস স্ট্যান্ডে ওর সঙ্গে দেখা। আমি হঠাৎ ওকে জিজ্ঞেস করলাম যে শরৎ, তুমি কি একা এসছো? ও বললো না, রামু এসছে। আমি বললো কোথায় রামদা? তো বললো ওই সামনে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম, আমি বললাম যে আমাদেরকে তো বলা হয়েছিল যে একটা পরিবার থেকে একজনই যাবে, কেন আমরা ভেবে এসেছিলাম যে রামের কাছে যাচ্ছি, হয়তো রামের কাছে চলে যেতে হবে। মানে মরে যাবেন এটা আপনারা ভেবেছিলেন? একদম ভেবে এসেছিলাম। মানে আপনার এই জীবনটা বোনাসে চলছে, আপনি সেদিন ভেবেছিলেন যে আপনি মরে যাবেন? সত্যি একদম ভেবেই এসেছিলাম যে রামের দেওয়া জীবন, আর এই জীবন যদি রামের কাছে চলে যায়, রামের ইয়েতে চলে যায়, তো কোনো অসুবিধা হবে না। এটা ভেবেই আমি এসেছিলাম।
তো শরৎকে আমি জিজ্ঞেস করলাম যে তখন রাম বলছে, আমি আমি যখন বললাম ওকে যে তোমরা দুজন কি করে চলে এলে, তখন বলছে রামের ভাই লক্ষণ, রাম যাবে আর লক্ষণ যাবে না। এই কথাটা আমার আজকেও মনে পড়ে যাচ্ছে। আমরা ওইখান থেকে 350 কিলোমিটার হেঁটে যখন অযোধ্যা পৌঁছাই 30শে অক্টোবর যেদিন ঢুকি, হঠাৎ দেখি যে একটা মানে রাম মন্দিরের কাছাকাছি ম্যাক্সিমাম 1 কিলোমিটার দূরে হবো, হঠাৎ দেখছি একদম চলচ্চিত্রের মতন আমার মানে পুরো ইয়েটা ঘুরে যাচ্ছে চোখের সামনে। চারপাশে এই সমস্ত জায়গা চারপাশে পুলিশে সয়লাব ছিল। শুধু পুলিশ। আজকে যেমন আপনি দেখছেন শুধু রাম ভক্ত, সেদিন শুধু পুলিশ ছিল, আর কেউই ছিল না। তো আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছোই, তখন দেখি যে একটা সাধু একটা বাস স্টার্ট করেছে, ইউপি রোডওয়েজের বাস স্টার্ট করেও বললো আমাকে যে আমাদেরকে চিচিয়ে বললো যে যারা মন্দিরের কাছে যাবে চলো বাসে চেপে যাও। আমি বাসের এটা কোথায়? হনুমানগড়ি? হনুমান গাড়ির কাছে নয়, রাম মন্দিরের কাছে, একদম রাম মন্দির থেকে 1 কিলোমিটার দূর। আচ্ছা। হনুমান গাড়ি আমার সেই সময় মনে নেই। তো বাসটা স্টার্ট করার পরে আমি বাসের ছাদে চেপে গেছিলাম। বাসের ছাদে যখন চাপি, 4-5টা ব্যারিকেড ভেঙে সেই বাসটা একদম রাম মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছিল। সেই বাস নিয়ে একদম ওই বিতর্কিত সৌধের ওখানে ঢুকে পড়েছিলেন? একদম বাসের ছাদে ছিলাম আমি। আর যখন মন্দির যে ছবি দেখা যায় বিতর্কিত সৌধের ওপরে 1990 সালে যে পতাকা, রামের পতাকা লাগানো, সেই ছবির মধ্যে একজন আপনি ছিলেন? সেই ছবি যে পতাকা লাগাচ্ছিলাম তার মধ্যে একজন আমিও ছিলাম। ওটা যদি ক্লোজ করে দেখবেন আমাকে দেখতে পারবেন। কত বয়স ছিল আপনার? তখন আমার 20 বছর বয়স। 20 বছর বয়সে এই ধরনের বিতর্কিত কাজ করতে গেছিলেন কেন? বিতর্কিত কাজ নয়, 400-500 বছরের বনবাস কাটছিলেন আমার মর্যাদা পুরুষোত্তম আমাদের ভগবান রাম। রাম মন্দির তো অন্য যে কোনো জায়গাতেই হতে পারতো, ওখানে কেন করার দরকার ছিল? অযোধ্যায় যেখানে প্রভু শ্রী রামের জন্ম হয়েছে সেখানে রাম মন্দির করব না? এটা আমাদের মানে পুরো হিন্দু সমাজ, পুরো সনাতন সমাজের একটা মানে গর্বের ইয়ে। যদি আমাদের মর্যাদা পুরুষোত্তম ভগবানের রামের যদি মন্দির অযোধ্যায় যেখানে প্রভু জন্মেছেন সেখানে যদি না হয় তাহলে কোথায় করব? আপনার এই যে গোটা জার্নিটা, তার খুব মূল যে একটা অংশ সেটা হলো আপনার গুলি খেয়ে শুধু বসে যাওয়া বাড়িতে। আপনি গুলিটা কোথায় খেয়েছিলেন? গুলিটা আমার জাঙ্ঘের মধ্যে লেগেছিল। একদম রাম মন্দির প্রাঙ্গণে যখন আমি ঝান্ডা লাগিয়ে কর সেবা করে যখন বেরোয়, হঠাৎ চারদিকে থেকে ঝড়ের মতন গুলি আসতে শুরু হয়েছে। আমি একটা গলির মানে একদম মন্দিরের সাথে সেটে আমি কোনো মতে ভাবে ভাবছিলাম যে বেরিয়ে যাব, হঠাৎ দেখি আমার সামনেই 7-8 জনের গুলি লেগেছে, কার সেবকদের, কারুর মাথায় কারুর বুকে। নিজের চোখের সামনে দেখেছিলেন? একদম আমার চোখের সামনে, একদম বলছি না আমি একটাও মানে জিনিস আমার মানে ভুলতে পারছি না। এখনো আমার মনে হচ্ছে যে আমার সামনে গুলি চলছে আর আমার কার সেবকরা ওখানে গুলি বিদ্ধ হয়ে মারা যাচ্ছে, পড়ে যাচ্ছে। মানে রাম কোঠারি, শরৎ কোঠারি কি সেখানেই গুলিটা খেয়েছিলেন? না, রাম কোঠারি শরৎ কোঠারি ওখান থেকে বেরিয়ে গেছিল। ওরা বেরিয়ে গিয়ে কোথায় গিয়েছিল আমি জানি না। কেন আমার সেই দিনই 30 অক্টোবর আমার গুলি লেগে যায়। আমাকে শ্রীরাম হাসপাতাল নিয়ে যাওয়া হয়। 2 তারিখে যখন আমার সেন্স ফিরে তখন আমার বাবার সামনে দাঁড়িয়েছিলেন। তারপরে সেদিনই আমি জানতে পেরেছিলাম যে রাম আর শরৎকে কোনো মন্দির থেকে টেনে নিয়ে আর একদম 0 পয়েন্ট দিয়ে একদম সামনে লাগিয়ে মাথায় গুলি মারা হয়েছিল। আমি সেদিন একদম সত্যি বলছি আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার বাবা সাথে ছিলেন। উনি আমাকে যখনই সাবাস বললেন, আমি বাবাকে দেখতে পেয়ে যখন সাবাস শুনলাম। তার বাবা কলকাতা থেকে অযোধ্যাতে এসেছিলেন দেখা করতে? আমার বাবা এখন আমার সাথে নেই, উনি রামের কাছে চলে গেছেন। বাবা আমার আসানসোল থেকে এলাহাবাদ এসছিলেন ট্রেনে, আর এলাহাবাদ থেকে প্রায় 120 কিলোমিটার উনি হেঁটে অযোধ্যা পৌঁছেছিলেন। যখন উনি জানতে পেরেছিলেন যে 30 তারিখেই জানতে পেরেছিলেন যে আমার গুলি লেগেছে, কিভাবে জানি না আমি, তখন উনি ওইখান থেকে বেরিয়ে হেঁটে আমার কাছে এসেছিলেন। এই মুহূর্তে রাম মন্দির আন্দোলনকে মোটামুটি ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম গণ আন্দোলন বলা হচ্ছে। মাস মুভমেন্ট এরকম এত বছর ধরে এত জায়গা থেকে চলেনি। ঠিক কিভাবে এটা এত সফল হলো? কলকাতাতে, বাংলাতে এর কোনো প্রভাব ছিল? বাংলাতে প্রচুর প্রভাব ছিল, খুব প্রভাব ছিল, কিন্তু
মানে বাংলাতে রাম মন্দির আন্দোলন হয়েছে? আমরা তো সাধারণভাবে সেই খবর কোনোদিন মানে জানতে পারিনি, কারণ কি বামফ্রন্ট সরকার বা বর্তমানে তৃণমূল সরকার তারা এই ধরনের যে খবর সেই খবরগুলোকে সামনে আসতে দেয়নি মিডিয়ার, কিছু মিডিয়াকে নিয়ে। আপনি বলুন যে সেই সময় দাঁড়িয়ে কি বাংলা বা বাঙালিও রাম জন্মভূমি আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েছিল? একদম হয়ে পড়েছিল। আমরা 85 জন আসানসোল থেকে বেরিয়েছিলাম কারসভা করার জন্যে। 85 জন 85 বাঙালিরা ছিলেন? তার মধ্যে ম্যাক্সিমাম বাঙালিরা ছিলেন। আসানসোল বাদে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো সাব ডিভিশন থেকে লোকজন ছিলেন? একদম আমাদের আশেপাশে যেমন রানীগঞ্জ থেকে ছিলেন, কুলটি থেকে ছিলেন, জামুড়িয়া থেকে ছিলেন, আমাদের গ্রুপে অনেকজন ছিলেন। আর বাঙালিরাও ছিলেন, সকলেই ছিলেন। আমরা সবাই ওখানে। রাম নাকি বাংলার নয় কোনোদিন, এই যে প্রচারটা এখন তৃণমূল কংগ্রেস করছে। রাম বাংলার নয়, রাম আমাদের যে বহু সংখ্যক হিন্দু সমাজ, যে বাঙালি হোক, বিহারি হোক, আর যে কোনোই বলে দিন, যে সনাতন সমাজ আছে, সবার বুকের মধ্যে রাম আছেন। যদি না রাম না থাকতেন, আজকে আপনি অযোধ্যায় এসে দেখুন, লক্ষ লক্ষ লোক, শুধু মহারাষ্ট্রিয়ান নয়, শুধু ইউপির লোক নয়, বিহারের লোক নয়, বাঙালেরও লোক আপনি অনেক দেখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছিলেন আমি যখন লাইভে ছিলাম, তখন আমি শুধু মাইকটা নিয়ে জয় শ্রীরাম বলবেন নাকি বলছি, আর দেখছিলেন কত মানুষ একসাথে জুড়ে যাচ্ছিলেন এবং হাজারে হাজারে মানুষ আসছেন আরো লাইভে জয় শ্রীরাম বলছেন। এরকম একটা চিত্র কোনোদিন ভেবেছিলেন 2024 সালে রাম মন্দির হবে, অনতিদূরে সরজ নদীর পাড়ে রাম মন্দির হবে, এত মানুষ জয় শ্রীরাম বলবে, পুলিশ প্রোটেকশন দেখুন, এই মুহূর্তেও জয় শ্রীরাম, চারপাশে জয় শ্রীরাম শুনলেই জয় শ্রীরাম বলা হচ্ছে। কখনো মনে হচ্ছে যে এই দিনটার জন্য হয়তো বেঁচে থাকা? আমি ভাবিনি যে আমার এই জন্মতেই আমি এত কিছু দেখতে পারবো। 550 বছরের বনবাসের পর, 500 বছরের বনবাসের পর আজকে আমি এই দিনটা দেখতে পাচ্ছি। সত্যি আমি খুব ভাগ্যবান। আজকে রাম মন্দিরটা হচ্ছে, সত্যি একটা গর্বের বিষয়। আমি ভেবে উঠে পারিনি এত তাড়াতাড়ি হবে, কিন্তু হ্যাঁ, আমার বিশ্বাস ছিল যে যখন আমাকে ভগবান রাম নতুন জীবন দিয়েছেন, তো রাম মন্দির তো আমি দেখে যাবই। বাংলা থেকে আপনি একমাত্র জীবিত কর সেবক, বাকিরা সবাই মৃত। এই মুহূর্তে বাংলাতে যারা রাম মন্দির আন্দোলন নিয়ে আরো জানতে চান, বাংলাতে সেই সময় আমি দেখেছি সারা দেশ থেকে ইট গেছিল, বাংলা থেকে ইট গেছিল। হ্যাঁ, 85-তে আমাদের যখন 89-এ আমাদের আসানসোল থেকেও আমাদের ইট পূজন করে, আমরা শিলা পূজন করে আমরা অযোধ্যা পাঠিয়েছিলাম। পুরো বাংলা থেকেই ইট গেছিল। আমরা 89-এ দেখি, মানে আমাদের আসানসোল থেকে না করেও 3-4টা ট্রাকে করে দুর্গাপুরে পূজন হয়েছিল, শিলা পূজন, আর ওখান থেকে আমরা অযোধ্যা পাঠিয়েছিলাম। আর ইট ভাটাতে আপনারা নাকি বড় আন্দোলন গড়ে তুলেছিলেন, এটা কি সত্যি কথা? যে বিভিন্ন ইট ভাটার যারা শ্রমিক তাদেরকে দিয়ে আপনারা নাকি লুকিয়ে লুকিয়ে ইটের মধ্যে জয় শ্রীরাম লিখিয়ে দিতেন? একদম লুকিয়ে লুকিয়ে না, আমরা সব করেছিলাম। তখনকার বামফ্রন্ট সরকারও আর এখনকার তৃণমূল সরকারও, সত্যি কথা বলতে গেলে মানুষদেরকে, তখন বামফ্রন্ট সরকার আটকাতো আপনাদের? দেখুন, মাস আমাদের সঙ্গে ছিল, পুরো হিন্দু সমাজ আমাদের সঙ্গে ছিল। আটকাবার চেষ্টা তো হয়েছিল, কিন্তু আটকাতে পারিনি। আমরা সব কিছুই করেছিলাম। আপনাদের কিরকম লাগতো এত বছর ধরে বাংলাতে আপনাদেরকে মানুষের পর্যায়ে গণ্য করা হতো না, আপনাদেরকে সন্ত্রাসবাদীর মতন আচরণ করা হতো, বিচ্ছিন্নতাবাদীদের মতন আচরণ করা হতো? সত্যি খুব দুঃখের বিষয়। বাংলাতে আমাদেরকে এমনভাবে দেখা হতো। এখনো হয়তো কিছু কিছু জায়গাতে কিছু কিছু লোক এমন আছেন যাদেরকে মনে হয়, বুঝতে পারি না কেন। দেখুন, আমাদের না, সত্যি কথা বলতে গেলে আমাদের ভয় অন্য কারোর সঙ্গে নেই। আমাদের ভয়ের ব্যাপার আছে আমাদের নিজেদের, কিছু জয়চন্দ্রের মতন কিছু লোক আছেন যারা এখনো আমাদের হিন্দু সমাজকে, আমাদের সমাজকে মানে একটা কিভাবে দেখেন আমি বুঝতে পারছি না। আপনার হাতে এই আমন্ত্রণ পত্রটা রয়েছে এবং সাধারণভাবে বিভিন্ন বাড়িতে যে আমন্ত্রণ পত্র কর্ষবকদের তরফ থেকে দেওয়া হচ্ছে তার থেকে এটাই আলাদা। এটা একটু দেখাবেন। এটা কি প্রধানমন্ত্রীর তরফ থেকে একেবারে যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণ পত্র? এটা প্রধানমন্ত্রীর তরফ থেকে নয়, এটা ভগবান শ্রীরাম নিজে পাঠিয়েছেন। যাদের উপরে ভগবানের বিশেষ কৃপা আছে,
আর আমার উপরে ভগবানের বিশেষ কৃপা যে উনি নিজে আমন্ত্রণ পাঠিয়েছেন আমাকে। আপনি বেঁচে এখনো আছেন। হ্যাঁ, 22 তারিখে ভগবান নিজে উনার রাজ্যাভিষেক হতে চলেছে। সেই রাজ্যাভিষেকে আমাকে থাকার জন্যে, উনাকে যাতে আমি দেখতে পাবো, এর জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তো এই যে এই আমন্ত্রণ পেয়ে কি ভালো লাগছে যে একটা সময় আপনারা যারা একেবারে অগ্রভাগে ছিলেন এবং বাংলার মানুষও যারা অগ্রভাগে ছিল তাদের প্রত্যেককে ভুলে যাওয়া হয়নি? বাংলার মানুষ না, বাংলার আমাদের সকল মানুষের বাংলার আজকে একটা গর্বের বিষয়। আমি ওনার বাংলার ছেলে, বাংলার সব বাঙালিদের ভাই, বাঙালিদের ছেলে আমি একজন এখানে আমন্ত্রণও পেয়ে এসেছি। এটা পুরো বাংলার গর্বে, পুরো বাংলার জন্য গর্ব এটা। বেশ, আপনি জীবিত আছেন, একমাত্র জীবিত কর সেবক, এবং অনেকেই আপনাকে একটা সময় কটাক্ষ করে বলেছিল যে এই অভয়, সেই অভয় কেন এখনো জীবিত আছে, তো মরে গেলেই পারতো। এবং অভয়কে অনেকেই যারা আজও হয়তো বৃদ্ধ হয়ে গেছেন, যারা হয়তো সরকারে নেই, তারা একটা সময় বলেছিলেন অভয়দাদের যে এই অভয় দ্বারা আসলে জন্তু জানোয়ারের থেকেও নিচে বা সন্ত্রাসবাদী বিচ্ছিন্নতাবাদীদের মতন এদেরকে যেন আচরণ করা হয় এদের সাথে। কিন্তু অভয়েরকে বোধহয় শ্রীরামই অভয় দিয়েছিলেন। আজকে সরজু নদীর পাড়ে এরকম একটি পরিবেশে আর কয়েক ঘন্টার অপেক্ষা, এবং তারপর এই যে আমন্ত্রণপত্র, সেই আমন্ত্রণপত্র নিয়ে আপনি পৌঁছে যাবেন রাম মন্দিরের ভেতরে। গায়ে কাটা দিচ্ছে? পুরো লোম আমার দাঁড়িয়ে আছে। আমি সেই অপেক্ষায় একদম বুঝতে পারছি না যে, আমি বিশ্বাস করবেন না, আমি 10 রাত থেকে আমি ঘুমোইনি ভালো করে, আমার ঘুম হয়নি যে কবে কি করে 22 তারিখ আসবে আর আমি ওখানে প্রভুর রাজ্যাভিষেক দেখব, ওনার প্রাণ প্রতিষ্ঠা দেখব। কান্না পায়? এতটা লড়াই, আজ জিতে গেলেন, হাম জিত গে, এই কথাটা আপনি কখনো চিৎকার করে আপনার যারা সতীর্থ তাদের কাছে বলেছেন? কান্না না, কানবো কেন? আজকে তো গর্বের বিষয়, খুব খুশি আছি। কান্নাটা আছে আমার 2 ভাই যে ছিল আমার সঙ্গে, সে আজ আমাদের সাথে নেই, হয়তো ও আমার উপর থেকে দেখছে। আমি ওর প্রতিনিধি হিসাবে ওখানে থাকবো, পুরো বাংলার প্রতিনিধি হিসাবে আমি থাকবো। আমার পুরো বাংলার এটা গর্বের একদম। এই যে আমন্ত্রণ পত্র, সেই আমন্ত্রণ পত্রটা অভয়দা বলছেন যে এটা আসলে অভয়দার হাতে থাকবে, কিন্তু এই আমন্ত্রণ পত্রটা গোটা বাংলার হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন। রাম কোঠারি এবং শরৎ কোঠারি যারা আজ আমাদের মধ্যে আর নেই, সেই রাম কোঠারি, শরৎ কোঠারি এই স্বপ্ন দেখেছিলেন রাম মন্দির তৈরি করবেন, এবং প্রথম কর্ষবকদের মধ্যে থেকে প্রথম যারা রাম মন্দিরের জন্য লড়াইটা করতে গেছিলেন, গুলি খেয়েছিলেন, তারা আজ এই দিন দেখতে পায়নি। অভয়দা তখন মাত্র 20 বছর বয়স ছিল, অভয়দা বেঁচে আছেন। হয়তো শ্রীরামের অভয় এখনো আপনার প্রতি আছে, এবং সে কারণেই হয়তো আজকের এই ইমোশনাল যে জার্নিটা, সেই জার্নির একটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করলাম আজকে। এরকম অভয়দাদের মতন একাধিক মানুষ, একাধিক করসেবক, একাধিক বাঙালিদের আমি প্রতি মুহূর্তে ফ্রেমবন্দি করার চেষ্টা করছি। এইটাই শুধু আপনাদেরকে বার্তা দেওয়ার জন্য, যারা আপনাদের ভুল বোঝাচ্ছে যে বাঙালির সঙ্গে রাম মন্দির আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না, ভুল। জানতে চায় বাংলা আজ এ পর্যন্তই। অন্য সব খবর অযোধ্যা থেকে দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে রামের, কথা হবে রামায়ণের, কথা হবে চোখে চোখ রেখে।